আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যবকলন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা দেখব 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অ্যাসাইনমেন্ট। চলো দেখি আমাদের অ্যাসাইনমেন্টে কি বলা হয়েছে। এইখানে দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ, এখান থেকে অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে। বলা হয়েছে প্রথমে নির্দেশকের মধ্যে ভূমির ধারণা ও বৈশিষ্ট্য লিখতে হবে 6 থেকে 7টি করে, শ্রমের ধারণা ও বৈশিষ্ট্য লিখতে হবে 6 থেকে 7টি করে, মূলধনের ধারণা ও বৈশিষ্ট্য লিখতে হবে 6 থেকে 7টি করে, সংগঠনের ধারণা ও বৈশিষ্ট্য লিখতে হবে 6 থেকে 7টি করেই, এবং শেষে উপকরণ ও উৎপাদনের সম্পর্ক বিশ্লেষণ করতে বলা হয়েছে। চলো দেখি আমাদের অ্যাসাইনমেন্টের উত্তরে কি বলা হয়েছে। এখানে উৎপাদন ও উপকরণসমূহের সম্পর্ক। টাইটেল: ভূমির ধারণা। ভূমি হলো সৃষ্টির আদি উপাদান, সর্বত্রই ভূমির আবশ্যকতা। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ভূমি অত্যাবশ্যক। এক কথায় বলা যায়, ভূমি ছাড়া পুরো পৃথিবীর অস্তিত্বই অসম্ভব। সাধারণভাবে পৃথিবীর উপরিভাগকে ভূমি বলে, কিন্তু শুধুমাত্র পৃথিবীর উপরিভাগই ভূমির অন্তর্ভুক্ত নয়। সৃষ্টিকর্তা আমাদের বেঁচে থাকার জন্য এ পৃথিবীতে মাটি, মাটির উর্বরা শক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, জলবায়ু, তাপ, পানি, বাতাস, সূর্যের আলো, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্যক্ষেত্র, নদ নদী ইত্যাদি অকাতরে দান করেছেন। সৃষ্টিকর্তার এ সকল দানই হলো ভূমি। ব্যাপক অর্থে তাই বলা যায়, মাটি, মাটির উর্বরা শক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, জলবায়ু, তাপ, পানি, বাতাস, সূর্যের আলো, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্যক্ষেত্র, নদ নদী ইত্যাদি যা প্রকৃতি অকাতরে দান করেছেন তাই হলো ভূমি। ভূমি সম্পর্কে প্রখ্যাত অর্থনীতিবিদ জন মার্শাল বলেছেন, ল্যান্ড মিনস দ্য ম্যাটেরিয়ালস অ্যান্ড দ্য ফোর্সেস হুইচ নেচার গিভস ফ্রিলি ফর ম্যানস এইড ইন ল্যান্ড অ্যান্ড ওয়াটার, ইন এয়ার অ্যান্ড লাইট অ্যান্ড হিট। অর্থাৎ ভূমি বলতে ওই সকল দ্রব্য ও শক্তিসমূহকে বোঝায় যা জলে, স্থলে, আকাশে, বাতাসে পরিব্যাপ্ত এবং যা মানুষের সাহায্যার্থে প্রকৃতি উপহার দিয়েছে। ভূমির সংজ্ঞা প্রসঙ্গে অ্যামাসের মত, ল্যান্ড ইজ দ্য ন্যাচারাল রিসোর্সেস ইউজ টু প্রডিউস গুডস অ্যান্ড সার্ভিসেস ইনক্লুডিং দ্য ল্যান্ড ইটসেলফ, দ্য মিনারেলস অ্যান্ড নিউট্রিয়েন্টস ইন দ্য গ্রাউন্ড, দ্য ওয়াটার, ওয়াইল্ড লাইফ অ্যান্ড ভেজিটেশন অন দ্য সারফেস অ্যান্ড দ্য এয়ার অ্যাবোভ। অর্থাৎ ভূমি হলো এমন একটি প্রাকৃতিক সম্পদ যা দ্রব্য বা সেবা, খনিজ সম্পদ, মাটির পুষ্টিকর পদার্থ, পানি, বন্য প্রাণী, ভূপৃষ্ঠ ও ভূপৃষ্ঠের উপরিভাগে গাছপালার বর্ধনশীল প্রক্রিয়া। ভূমির বৈশিষ্ট্য: উৎপাদনের উপকরণ হিসেবে ভূমিতে শুধুমাত্র পৃথিবীর উপরিভাগ বা জমিকেই বোঝায় না, প্রকৃতি প্রদত্ত সকল সম্পদকেই বোঝায়। ভূমি উৎপাদনের প্রথম ও গুরুত্বপূর্ণ উপাদান। নিম্নে ভূমির বৈশিষ্ট্যাবলী আলোচনা করা হলো। 1. ভূমি প্রকৃতির দান। ভূমি প্রকৃতির অবারিত দান, সৃষ্টিকর্তার দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। মানুষ ভূমি সৃষ্টি করতে পারে না। মাটির উর্বরা শক্তি, সূর্যালোক, বৃষ্টিপাত, আবহাওয়া, খনিজ সম্পদ, বনজ সম্পদ সবই প্রকৃতি মানুষকে মুক্ত হস্তে দান করেছে। প্রকৃতির এরূপ অমূল্য দানের উপর নির্ভর করেই মানুষ উৎপাদন কার্য সম্পাদন ও অভাব পূরণে সচেষ্ট থাকে। 2. ভূমির যোগান সীমিত। ভূমির যোগান সীমিত। সৃষ্টির শুরুতে সৃষ্টিকর্তা যে পরিমাণ ভূমি আমাদের দান করেছেন, আজও সেই পরিমাণ ভূমি বিদ্যমান আছে। কোনো অবস্থাতেই তা হ্রাস বা বৃদ্ধি হয়নি। আবার ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির কারণে উৎপাদন কার্যে ব্যবহৃত ভূমির যোগান ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। 3. ভূমি বিভিন্ন প্রকৃতির। এক স্থানের ভূমির সাথে অন্য স্থানের ভূমির উর্বরা শক্তির তারতম্য ঘটে। এক স্থানে উৎপাদিত ফসলের সাথে অন্য স্থানে উৎপাদিত ফসলের মধ্যে পার্থক্য হয়। আবার সকল কয়লা খনি থেকে একই মানের কয়লা পাওয়া যায় না। কোনো কোনো ভূমি অবস্থানগত কারণে উদ্যোক্তাদের নিকট লোভনীয় হয়, আবার কোনো কোনো ভূমি তাদের নিকট ততটা আগ্রহের সৃষ্টি করে না। ভূমির প্রকৃতি, অবস্থান, জলবায়ু ইত্যাদির উপর উর্বরা শক্তি নির্ভর করে। অস্থানান্তরযোগ্যতা। ভূমি উৎপাদনের একটি অস্থানান্তরযোগ্য উপাদান। তবে ভূমিকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা না গেলেও উৎপাদনের অন্যান্য উপাদানকে ভূমিতে এনে উৎপাদন কার্য সম্পাদন করা যায়। 5. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কার্যকারিতা। ভূমির ক্ষেত্রে প্রধানত ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি প্রযোজ্য হয়। ভূমির যোগান সীমিত বলে অধিকাংশ ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করার জন্য একই জমিতে অধিক পরিমাণে শ্রম ও মূলধন নিয়োগ করতে হয়। এর ফলে মোট উৎপাদন বৃদ্ধি পায় বটে, তবে তা ক্রমহ্রাসমান হারে। 6. ভূমি অবিনশ্বর। ভূমির ক্ষয় নাই, অর্থাৎ ভূমি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন। অবশ্য আবাদি জমির উর্বরতা শক্তি হ্রাস পেতে পারে, যাকে ভূমিক্ষয় বলা হলেও তা ধ্বংস হয় না। তাই বলা যায়, উৎপাদনের অন্যান্য উপাদান নশ্বর হলেও ভূমি একমাত্র উপাদান যা অবিনশ্বর। শ্রমের ধারণা। শ্রম বলতে মানুষের শারীরিক পরিশ্রমকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে শ্রম এত সংকীর্ণ অর্থে ব্যবহার করা হয় না।
অর্থনীতির দৃষ্টিকোণ হতে শ্রম বলতে উৎপাদন কার্যে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক সকল প্রচেষ্টাকে বোঝায়, যা অর্থ উপার্জনের সাথে সম্পৃক্ত। শ্রমের ক্ষেত্রে একদিনে যেমন শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয়, অন্যদিকে মানসিক পরিশ্রমেরও প্রয়োজন হয়। শুধুমাত্র শারীরিক শ্রম যেমন হতে পারে না, তেমনি আবার শুধুমাত্র মানসিক শ্রমও এককভাবে কোনো কিছু সৃষ্টিতে অসমর্থ। তবে কোনো কোনো ক্ষেত্রে শারীরিক পরিশ্রম বেশি, আবার কোনো কোনো ক্ষেত্রে মানসিক শ্রম বেশি হতে পারে। অ্যালফ্রেড মার্শাল এর মতে, any exertion of mind or body undergone partly or wholly with a view to some good other than the pleasure derived directly from the work is called labor। অর্থাৎ মানসিক অথবা শারীরিক যে কোনো প্রকার আংশিক অথবা সম্পূর্ণ পরিশ্রম যা আনন্দ ছাড়া অন্য কোনো ধরনের উপকার সরাসরি পাওয়ার উদ্দেশ্যে করা হয় তাকে শ্রম বলে। অন্যদিকে প্রফেসর নিকলসন বলেছেন, লেবার includes the very highest professional skill of all kinds as well as the labor of unskilled workers and artisans and of those employed in education, in the fine arts, in literature, in science, in the administration of justice and in government in all its branches। অর্থাৎ সকল ধরনের উন্নত পেশাগত দক্ষতা সম্পন্নের পাশাপাশি অদক্ষ শ্রমিক ও কারিগর এবং শিক্ষা, শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান, বিচার, প্রশাসন এবং সরকারের সকল শাখায় নিয়োজিতদের কাজ শ্রমের অন্তর্ভুক্ত। শ্রমের বৈশিষ্ট্য: শ্রম বলতে উৎপাদন কাজে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক সকল প্রচেষ্টাকে বোঝায়, যা অর্থ উপার্জনের সাথে সম্পৃক্ত। শ্রমের ক্ষেত্রে একদিকে যেমন শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয়, অন্যদিকে তেমন মানসিক পরিশ্রমেরও প্রয়োজন হয়। শ্রমের যে সকল বৈশিষ্ট্য লক্ষণীয় তা নিচে আলোচনা করা হলো। 1. শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান। শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান। এটা একবার নষ্ট হলে চিরদিনের জন্য নষ্ট হয়ে যায়, আর পুনরায় ফিরে আসে না। যেমন কোনো শ্রমিক যদি একদিন পরিশ্রম না করে, তবে তার ওই দিনের শ্রমটি চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে। ওই দিনের ন্যায় তার শ্রমটিও আর ফিরে আসবে না। আবার বয়স বৃদ্ধি হওয়ার সাথে সাথে শ্রমিক কর্মহীন হয়ে পড়ে, ফলে তার শ্রমও ধ্বংস হয়ে যায়। 2. শ্রমের দর কষাকষির ক্ষমতা খুব কম। উৎপাদনে নিয়োজিত হওয়ার পূর্বে উৎপাদনের প্রত্যেক উপাদানের পারিশ্রমিকের ব্যাপারে মালিকের সাথে দর কষাকষি করার ক্ষমতা থাকে, কিন্তু শ্রমিকের এরূপ দর কষাকষি করার ক্ষমতা খুব কম। এর কারণ হলো শ্রম হলো সবচেয়ে ধ্বংসশীল বস্তু। নিয়োগকর্তার চেয়ে শ্রমিকের সংখ্যাধিক্য এবং শ্রমের গতিশীলতা অপেক্ষাকৃত কম। 3. শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্ন। শ্রমিক ও শ্রমের সম্পর্ক অবিচ্ছিন্ন। অন্যান্য দ্রব্য বিক্রয়ের সময় বিক্রেতা তার ক্রেতার নিকট হস্তান্তর করতে পারে, কিন্তু শ্রম বিক্রয়ের সময় শ্রমিক তার শ্রমকে অন্যের নিকট হস্তান্তর করতে পারে না। এ কারণে যেখানে শ্রমের প্রয়োজন সেখানেই শ্রমিককে যেতে হয়, অর্থাৎ উৎপাদনের জন্য যেখানে শ্রমের প্রয়োজন সেখানেই শ্রমিকের উপস্থিতি বাধ্যতামূলক। 4. মজুরি বৃদ্ধির সাথে শ্রম যোগানের সম্পর্ক ঋণাত্মক। শ্রমের পারিশ্রমিক বৃদ্ধি পেলেই সকল শ্রমের যোগান বৃদ্ধি পাবে এমন নয়, বরং অনেক সময় তা হ্রাস পেতে পারে। এর কারণ হলো অল্প পরিশ্রম করে অধিক পারিশ্রমিক পেলে শ্রমিকরা অল্প করে তাদের কাঙ্ক্ষিত অর্থ উপার্জন করতে পারে, ফলে তারা অতিরিক্ত কাজের আগ্রহ হারিয়ে ফেলে। অন্যদিকে শ্রমের মজুরি হ্রাস পেলে কাঙ্ক্ষিত উপার্জনের জন্য শ্রমিকরা অধিক পরিমাণে কাজ করতে আগ্রহী হয়, এতে শ্রমের যোগান বৃদ্ধি পায়। 5. শ্রম একটি জীবন্ত উপাদান। শ্রম একটি জীবন্ত উপাদান, এই কারণে শ্রমিক তার শ্রমকে বিক্রি করে নিজেকে নয়, জমি ও মূলধনের সেবা যেমন ক্রয় করা যায়, আবার প্রয়োজন হলে জমি ও মূলধনও ক্রয় করা যায়, কিন্তু শ্রমিকের সেবা ক্রয় করা গেলেও শ্রমিককে ক্রয় করা যায় না। 6. শ্রমকে সংরক্ষণ করা যায় না। উৎপাদনের অন্যান্য উপাদান যেমন ভূমি ও মূলধন ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা গেলেও শ্রমিকের শ্রম কখনো ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা যায় না। শ্রমিক যখন শ্রম প্রদান করে তখনই তার উপযোগিতা লাভ করা যায়। শ্রমিকের দক্ষতা, অভিজ্ঞতা ও আন্তরিকতা যতই অপরিহার্য হোক না কেন, তার অনুপস্থিতিতে তা নিঃশেষ হয়ে যায়। মূলধনের ধারণা। ব্যবসা বাণিজ্যে আয় উপার্জনে ব্যবহৃত হয় এমন অর্থ ও সম্পদকে সাধারণত মূলধন বা পুঁজি বলে। মূলধন উৎপাদনের এমন গুরুত্বপূর্ণ উপাদান, এটি মনুষ্য সৃষ্ট। মানুষ শ্রমের দ্বারা মূলধনের সৃষ্টি করে যা উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। সাধারণভাবে ব্যবসায় বিনিয়োগকৃত নগদ অর্থকে মূলধন মনে করা হলেও নগদ অর্থ ছাড়াও দালান কোঠা, কলকারখানা, যন্ত্রপাতি, কাঁচামাল ও ব্যবসায় নিয়োজিত মানুষ সৃষ্ট সকল উপকরণই মূলধন হিসেবে গণ্য হয়। মূলধন সম্পর্কে বয়ার্গ বলেছেন, ক্যাপিটাল ইজ দ্য প্রডিউস মিনস অফ প্রোডাকশন। অর্থাৎ মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। এ সম্পর্কে অর্থনীতিবিদ চ্যাপম্যানের মতামত হলো, ক্যাপিটাল ইজ দ্য ওয়েলথ হুইচ ইয়েল্ডস অ্যান ইনকাম অর এইডস ইন দ্য প্রোডাকশন অফ অ্যান ইনকাম।
অর্থাৎ যে সম্পদ কোনো আয় সৃষ্টি করে অথবা উপার্জনে সহায়তা করে তাই মূলধন। মূলধনের বৈশিষ্ট্য: মূলধন হলো উৎপাদনের গুরুত্বপূর্ণ উপাদান। শ্রমের সাথে মূলধনের সমন্বয় ঘটালে উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পায়। উৎপাদনের উপাদান হিসেবে মূলধনের বেশ কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। নিম্নে উৎপাদনের উপাদান হিসেবে মূলধনের বৈশিষ্ট্যাবলী আলোচনা করা হলো। 1. মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। ভূমি ও শ্রমের ন্যায় মূলধন উৎপাদনের মৌলিক উপাদান নয়, এটি উৎপাদনের উৎপাদিত উপাদান। উৎপাদিত উপাদান পুনরায় উৎপাদনে ব্যবহৃত হলে তা মূলধন হিসেবে গণ্য হয়। প্রাকৃতিক সম্পদ ও মানুষের শ্রমের যুক্ত প্রচেষ্টায় মূলধন সৃষ্টি হয়, যা মানুষ সরাসরি ভোগ না করে ভবিষ্যৎ উৎপাদন কাজে ব্যবহার করে। 2. মূলধন ব্যতীত শ্রমের ফল। মূলধন হলো অতীত শ্রমের ফল। আজ আমরা যাকে মূলধন বলছি তা মূলত এখন সৃষ্টি হয়নি, এটি অতীতের শ্রম থেকে সৃষ্টি হয়েছে। শ্রমের দ্বারা অর্জিত আয় হতে সঞ্চিত এবং অথবা শ্রমের দ্বারা প্রকৃতি হতে সংগৃহীত সম্পদ হতেই মূলধনের সৃষ্টি হয়। কলকারখানা, যন্ত্রপাতি, কাঁচামাল ইত্যাদি দ্রব্য যাদেরকে মূলধন হিসেবে গণ্য করা হয় তা মানুষের পরিশ্রমের দ্বারা সৃষ্ট। 3. মূলধন সঞ্চয়ের ফল। মূলধন হলো সঞ্চয়ের ফল। যে সকল দ্রব্য সামগ্রী মানুষ বর্তমানে ভোগ না করে ভবিষ্যৎ উৎপাদন কাজে ব্যবহার করার জন্য রেখে দেয় তাই হলো মূলধন। কাজেই মূলধন সৃষ্টি করতে হলে মানুষকে তার আয়ের একাংশ বর্তমান ভোগে ব্যবহার না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে। 4. মূলধনের উৎপাদন ব্যয় বিবেচনাযোগ্য। মূলধন কোনো প্রাকৃতিক উপাদান নয়। প্রকৃতির দান হিসেবে ভূমির যোগান দাম অনেক সময় ধরা না হলেও মূলধন যেহেতু মানুষের শ্রমের ফল, তাই এর যোগান ব্যয় ধরা হয়। এই কারণে পণ্য বা সেবার উৎপাদন ব্যয় নির্ধারণে মূলধন ব্যয়কে অন্তর্ভুক্ত করা হয়। 5. মূলধন উৎপাদনশীল। মূলধন উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে। মূলধন ছাড়া শুধুমাত্র শ্রম দিয়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন করা যায়, মূলধনের সাহায্যে তার চেয়ে অনেক বেশি পণ্য সামগ্রী উৎপাদন করা সম্ভব। যেমন একজন ব্যক্তি শুধু নিজের শ্রম দিয়ে যে পরিমাণ মাছ ধরতে সক্ষম, জাল দিয়ে তার চেয়ে অনেক বেশি মাছ ধরতে সক্ষম হবে। সাধারণত উৎপাদনের চেয়ে মূলধন যত বেশি বাড়ানো যাবে উৎপাদনের পরিমাণও তত বেশি বৃদ্ধি পাবে। 6. মূলধন অস্থায়ী। মূলধন উৎপাদনের একটি অস্থায়ী উপাদান। যদি ভোগ্য পণ্য হতে স্থায়িত্ব অনেক বেশি, তবুও তা চিরস্থায়ী নয়। মূলধনের ব্যবহারজনিত ক্ষয় আছে। যন্ত্রপাতি, কবজা, ঘরবাড়ি প্রভৃতি ক্রমাগত ব্যবহারের ফলে পুরাতন ও অকেজো হয়ে পড়ে। এর জন্য মূলধনকে একটি অস্থায়ী উপাদান হিসেবে গণ্য করা হয়। সংগঠনের ধারণা: পূর্বে শ্রম ও সংগঠনকে উৎপাদনের একই উপাদান হিসেবে গণ্য করা হতো। তখন মনে করা হতো সংগঠন উৎপাদন কাজে ব্যবহৃত এক প্রকার শ্রম ছাড়া আর কিছুই নয়। কিন্তু বৃহদায়ন উৎপাদন, শ্রম বিভাগ, যন্ত্রপাতির ব্যবহার ইত্যাদির ফলে উৎপাদনের বিভিন্ন উপাদানের মধ্যে সমন্বয় সাধনের জন্য এক শ্রেণীর লোকের প্রয়োজন পড়ে। তাই উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাওয়া এবং উৎপাদন ব্যবস্থা জটিল আকার ধারণ করায় নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ শ্রম হতে সংগঠনকে পৃথক করেছেন। তাদের মতে যারা শ্রম দেয় তারা শ্রমের পারিশ্রমিক পায়, তারা শুধু ঝুঁকি গ্রহণ করে না। অন্যদিকে যারা সংগঠক তারা ঝুঁকি গ্রহণ করেন, অর্থাৎ প্রতিষ্ঠানের লাভ অর্জিত হলে তারা লাভ পান এবং ক্ষতি হলে তারা ক্ষতি গ্রহণ করেন। সংগঠকদের চিন্তা, চেতনা, বুদ্ধিমত্তা, দক্ষতা এবং সিদ্ধান্ত উৎপাদনের সফলতা ও ব্যর্থতাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। বর্তমানে সংগঠকদেরকে শিল্পাধিনায়ক, ক্যাপ্টেন্স অফ ইন্ডাস্ট্রিজ হিসেবে আখ্যা দেওয়া হয়। সাধারণ অর্থে সংগঠন বলতে এমন একদল জনসমষ্টিকে বোঝায় যারা কোনো বিশেষ উদ্দেশ্য একত্রিত হয়ে কাজ করে। ব্যাপক অর্থে বলা যায় নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য উৎপাদনের উপাদানগুলিকে একত্রিত করে এদের মধ্যে সামঞ্জস্যপূর্ণ সমন্বয়ে বিধানপূর্বক কোনো প্রতিষ্ঠান গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের কাজকে সংগঠন বলে। সংগঠন সম্পর্কে প্রফেসর হানি বলেছেন, অর্গানাইজেশন ইজ হারমোনিয়াস অ্যাডজাস্টমেন্ট অফ স্পেশালাইজড পার্টস ফর দ্য অ্যাকমপ্লিশমেন্ট অফ সাম কমন পারপোজ অফ পারপোজেস, অর্থাৎ কতিপয় সাধারণ লক্ষ্য অর্জনের নিমিত্তে উৎপাদনের বিশেষায়িত উপকরণসমূহের সুষ্ঠু সমন্বয় হলো সংগঠন। এই সম্পর্কে জে.এল. ম্যাসি এর মতামত হলো, অর্গানাইজেশন উইল বি ডিফাইন্ড অ্যাজ দ্য স্ট্রাকচার অ্যান্ড প্রসেস বাই হুইচ এ কোঅপারেটিভ গ্রুপ অফ হিউম্যান বিংস অ্যালোকেটস its task among its members, identifies relationship and interacts its activities toward common objectives। অর্থাৎ সংগঠন হলো এমন একটি কাঠামো ও পদ্ধতি যা একই উদ্দেশ্যে নিয়োজিত কতিপয় সহযোগী মানুষের মধ্যে দায়িত্ব বণ্টন করে, পারস্পরিক সম্পর্ক গড়ে তোলে এবং উদ্দেশ্য অর্জনের জন্য তাদের কার্যাবলীকে একই সূত্রে গ্রথিত করে। সংগঠনের বৈশিষ্ট্য: সংগঠন যদিও এক উৎপাদনের একটি উপাদান, তবুও অন্যান্য উপাদান হতে এর এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য বিদ্যমান যা সংগঠনকে উৎপাদনের অন্যান্য উপাদান হতে আলাদা করেছে। নিম্নে সংগঠনের এরূপ বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হয়। 1. সুনির্দিষ্ট
উদ্দেশ্য সংগঠন যত ছোটই হোক বা বড়ই হোক না কেন, তার অবশ্যই সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে। মুনাফা লাভের আশায় উৎপাদনের বিভিন্ন উপকরণগুলোকে সংগ্রহকরণ এবং তাদের মধ্যে সমন্বয় সাধন করাই ব্যবসা সংগঠনের মূল উদ্দেশ্য। ২. উপাদানগুলোর সমন্বয়। সংগঠন হলো উৎপাদন কাজে নিয়োজিত ভূমি, শ্রম ও মূলধনকে সমন্বয় সুসংহত করার প্রক্রিয়া। এ প্রক্রিয়া যিনি বা যারা সম্পাদন করেন তাকে বা তাদেরকে সংগঠক বলে। শ্রম বিভাজন। উৎপাদন কার্যকে সঠিক ও দক্ষতার সাথে সম্পাদন করার জন্য সংগঠনের মাধ্যমে উৎপাদনের সাথে জড়িত কাজগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়। দায় দায়িত্ব বন্টন। সংগঠনের সাহায্যে প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তিবর্গের মধ্যে দায়িত্ব ও কর্তৃত্ব বন্টন করা হয়, অর্থাৎ কে কোন কাজ সম্পাদন করবে এবং কার দায়িত্ব কতটুকু তা সংগঠনের মাধ্যমে বণ্টিত হয়। ৫. পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। সংগঠনের মাধ্যমে প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তিবর্গের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক নির্ধারণ করা হয়, অর্থাৎ কে কার ঊর্ধ্বতন কে কার অধস্তন তা সংগঠনের মাধ্যমে জানা যায়। ৬. সমন্বিত প্রচেষ্টা। সংগঠন কোনো একক ব্যক্তির বিষয় নয়। এখানে একাধিক ব্যক্তি বা দল একত্রিত হয়ে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য সমন্বিত প্রচেষ্টা চালায়। সকলের সহযোগিতার মাধ্যমে সংগঠনের উদ্দেশ্য বাস্তবায়িত হয়। উপকরণ ও উৎপাদনের সম্পর্ক। অর্থনীতির দৃষ্টিকোণ হতে উৎপাদনের উপকরণ হলো ৪টি। এগুলো হলো ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। উৎপাদনের ক্ষেত্রে কোনটির গুরুত্ব বেশি, কোনটির গুরুত্ব কম বলে অনেকে মনে করেন, কিন্তু বাস্তবে তা নয়। এক্ষেত্রে একটি ছাড়া অন্যটি অর্থহীন। যেমন আমরা বলতে পারি না আমাদের ডান চোখের গুরুত্ব বেশি না বাম চোখের গুরুত্ব বেশি, অথবা ডান হাতের গুরুত্ব বেশি না বাম হাতের গুরুত্ব বেশি, অথবা পায়ের গুরুত্ব বেশি নাকি হাতের গুরুত্ব বেশি। আসলে চোখ, হাত, পা ইত্যাদি নিয়ে আমরা পরিপূর্ণ মানুষ। অনুরূপভাবে বলা যায় উৎপাদনের ক্ষেত্রে প্রতিটি উপকরণের গুরুত্ব সমান। উৎপাদনের উপকরণগুলোর পারস্পরিক সম্পর্ক আলোচনা করা হলো। ১. ভূমি। ভূমি হলো সৃষ্টির আদি উপাদান। সাধারণভাবে পৃথিবীর উপরিভাগকে ভূমি বলে, কিন্তু শুধুমাত্র পৃথিবীর উপরিভাগই ভূমির অন্তর্ভুক্ত নয়। সৃষ্টিকর্তা আমাদের বেঁচে থাকার জন্য এই পৃথিবীতে মাটির উর্বরতা শক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, জলবায়ু, তাপ, পানি, বাতাস, সূর্যের আলো, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্য ক্ষেত্র, নদ নদী ইত্যাদি অকাতরে দান করেছেন। সৃষ্টিকর্তার এ অগাধ দানই হলো ভূমি। ভূমি স্থানান্তরযোগ্য নয়, তাই উৎপাদনের জন্য উৎপাদনের অন্যান্য উপকরণ ভূমিতে নিয়ে আসতে হয়। ভূমি যেহেতু উৎপাদনের আদি ও মৌলিক উপাদান, তাই এটি ছাড়া যে কোনো প্রকারের উৎপাদন সম্ভব নয়। কৃষিপণ্য উৎপাদনের ক্ষেত্রে জমি মুখ্য, তাছাড়া শিল্পপণ্য, ভোগ্যপণ্য, সেবা পণ্য সহ যে কোনো ধরনের পণ্যই হোক না কেন তা উৎপাদনে ভূমির গুরুত্ব অপরিসীম। তাছাড়া ভূমি হলো কাঁচামালের যোগানদাতা। বিশ্বের সকল প্রাণীর জীবন ধারণের জন্য যা যা প্রয়োজন তা সবগুলোই ভূমি হতে পাওয়া যায়। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষাসহ সকল প্রকার প্রয়োজন মেটানোর জন্য যে সকল উপকরণের প্রয়োজন হয় তা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা এই ভূমি হতেই পেয়ে থাকি। এ কারণে ভূমিকে প্রয়োজনীয় সকল উপকরণের আধার বলা হয়। ২. শ্রম। শ্রম হলো উৎপাদনের আরেকটি উপকরণ। এটি মানুষ সৃষ্ট। শ্রম বলতে উৎপাদনের কাজে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক সকল প্রচেষ্টাকে বোঝায়, যা অর্থ উপার্জনের সাথে সম্পৃক্ত। শ্রমের সাথে একদিকে যেমন শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয়, অন্যদিকে তেমনি মানসিক পরিশ্রমেরও প্রয়োজন হয়। শুধুমাত্র শারীরিক শ্রম যেমন শ্রম হতে পারে না, তেমনি শুধুমাত্র মানসিক শ্রমও আবার শ্রম হতে পারে না। তবে কোনো কোনো ক্ষেত্রে শারীরিক শ্রম বেশি, আবার কোনো কোনো ক্ষেত্রে মানসিক শ্রম বেশি হতে পারে। শ্রম ছাড়া ভূমি হতে কোনো উৎপাদন পাওয়া যায় না। মানুষের শ্রমের সাহায্যে ভূমিকে ব্যবহার করে উৎপাদন কার্য চালানো হয়, যা দ্বারা অভাব পূরণ হয়। যেমন বিস্তার মরুভূমি কিংবা মহাসাগর কিংবা গহীন বন ইত্যাদি মানুষের কোনোই প্রয়োজনে আসবে না যদি না সেখানে মানুষের শ্রম যুক্ত হয়। প্রকৃতি প্রদত্ত সকল সম্পদ অর্থাৎ পৃথিবীর জলে, স্থলে, সমুদ্রে, খনির অভ্যন্তরে যেখানে যত প্রাকৃতিক সম্পদই থাকুক না কেন, শ্রমের সাহায্যেই তা ব্যবহার উপযোগী করে তোলা যায়। তাই বলা যায় শ্রম ব্যতীত কোনো সম্পদই কাজে আসে না। আবার মূলধন গঠনের পূর্বশর্ত হলো সঞ্চয়। শ্রম যেহেতু সঞ্চয় সৃষ্টিতে মুখ্য ভূমিকা রাখে, তাই তা মূলধন গঠনের পূর্বশর্ত, অর্থাৎ শ্রম ছাড়া কোনো অবস্থাতেই মূলধন গঠন সম্ভব নয়। শ্রমের সাহায্যে শ্রমদাতা আয় উপার্জন করে এবং উক্ত আয় হতে যে সঞ্চয়ের সৃষ্টি হয় তা হতেই মূলধনের সৃষ্টি হয়। ৩. মূলধন। মূলধন উৎপাদনের আরেকটি উপকরণ। উৎপাদনে নিয়োজিত অর্থ, মেশিন, ঘর, কাঁচামাল এবং আসবাবপত্র এগুলো প্রকৃতির দান নয়, এগুলো উৎপাদিত উপাদান, অর্থাৎ শ্রমের সঞ্চিত অংশ যা ভোগে ব্যবহৃত না হয়ে ভবিষ্যৎ উৎপাদনের সহায়তা করে। মেশিন, ঘর ও আসবাবপত্র মানুষ সৃষ্ট উপাদান যা উৎপাদনে সহায়তা করে। কাঁচামাল পূর্ববর্তী উৎপাদনের ফসল যা বর্তমান উৎপাদনে ব্যবহৃত হয়। আবার দেখা যায় উৎপাদনে ব্যবহৃত হয় বা উৎপাদনে সাহায্য করে এরূপ মানুষ সৃষ্ট সকল উপাদানই মূলধন। মূলধনের সাহায্যে মানুষ ভূমিতে শ্রম নিয়োজিত করতে পারে। আবার মূলধন ছাড়া শ্রম ও ভূমির মধ্যে কোনো সম্পর্ক সৃষ্টি হয় না। যেমন কৃষক ফসল ফলানোর জন্য জমি চাষ করে, এর জন্য প্রয়োজন লাঙ্গল, গরু, মই ইত্যাদি, এগুলো মূলধন। আবার শিল্পের উৎপাদন কার্য পরিচালনার জন্য মেশিনের প্রয়োজন, যা মূলধন।
মাছ ধরার জন্য জালের প্রয়োজন, এটিও মূলধন। এভাবে যে যেখানে যাই উৎপাদন করুক না কেন তার জন্য মূলধন প্রয়োজন। অতএব দেখা যায় মূলধন ছাড়া শুধুমাত্র ভূমি ও শ্রম দ্বারা উৎপাদন সম্ভব নয়। 4. সংগঠন। সংগঠন উৎপাদনের আরেকটি উপকরণ। পূর্বে সংগঠন ও শ্রম একই উপকরণ বলে গণ্য করা হতো, কিন্তু শ্রম ও সংগঠন কোনো অবস্থাতেই একই উপকরণ নয়। শ্রমিক শ্রম বিক্রয় করে অর্থের বিনিময়ে, সেখানে তারা ঝুঁকি গ্রহণ করে না, কিন্তু সংগঠক সকল ঝুঁকি মাথায় নিয়ে উৎপাদনের অন্যান্য উপকরণ একত্রিত করে এবং তার মেধা ও বুদ্ধি খাটিয়ে মুনাফা অর্জনের চেষ্টা চালায়। নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য উৎপাদনের উপাদানগুলোকে একত্রিত করে এদের মধ্যে সামঞ্জস্যপূর্ণ সমন্বয় বিধানপূর্বক কোনো প্রতিষ্ঠান গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের কাজই হলো সংগঠন। সংগঠনের কাজটি করে সংগঠক। উৎপাদনের ক্ষেত্রে সংগঠনের ভূমিকা অনস্বীকার্য। সংগঠনের মাধ্যমে উৎপাদনের অন্যান্য উপকরণগুলোকে নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য একত্রিত করা হয়। ভূমিতে যদি শ্রম ও মূলধন নিয়োজিত না করা যায় তাহলে কোনো অবস্থাতেই উৎপাদন করা সম্ভব নয়। এই অসম্ভব কাজটি যিনি সম্পাদন করেন তাকে সংগঠক এবং তার কাজকে সংগঠন বলে। যেমন তাঁতি কাপড় তৈরির জন্য ভূমিতে প্রয়োজনীয় ঘর তৈরি করেন, তাঁত মেশিন স্থাপন করেন, বাজার হতে সুতা ক্রয় করেন এবং সর্বোপরি আরও যে সকল জিনিসপত্র প্রয়োজন তা সংগ্রহ করে কাপড় তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তিনি যদি এই কাজগুলো সম্পাদন না করতেন তাহলে যতই ভূমি, শ্রম ও মূলধন থাকুক না কেন কোনো অবস্থাতেই উৎপাদন সম্ভব হতো না। আমাদের এই ভিডিওটি দেখে তোমরা তোমাদের নিজেদের মতো করে লেখার চেষ্টা করবে। এখানে তোমাদের সুবিধার্থে অনেক ইনফরমেশন দেওয়া হয়েছে যাতে তোমরা শর্ট করে লিখতে পারো। আমাদের ভিডিওটি টেনে টেনে না দেখে পুরোপুরি দেখার চেষ্টা করবে যাতে তোমরা অনেক ইনফরমেশন দিয়ে তোমাদের অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করে লিখতে পারো। আজকের আমাদের অ্যাসাইনমেন্টটি এখানেই শেষ হলো। ধন্যবাদ সবাইকে।